থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো, সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, দুদেশের সরকারের প্রধানের বৈঠকটি সুনির্দিষ্ট ও সফল ছিল। এস.এম. আরিফের রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকটি সফল হয়েছে বলেও জানান প্রেস সচিব। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে বিমস্টেক সম্মেলনে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জানান, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এস.এম. আরিফ, মাই টিভি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক, সংখ্যালঘু ইস্যু, সীমান্ত নিরাপত্তা, হাসিনার প্রত্যর্পণ সহ বেশ কিছু বিষয়ে নরেন্দ্র মোদীর কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ব্যাংককে মোদী ইউনূস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় বিক্রম মিস্ত্রি বলেন, প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানান। Between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ সময় তিনি পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বিকেলে রাজধানীর শাহজাহানপুর নিজ বাসায় ডক্টর ইউনূস মোদীর বৈঠক প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব, ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। এদিকে মানিক মিয়া এভিনিউতে স্বাধীনতা কনসার্ট ভেন্যু পরিদর্শন করে কথা বলেন আহ্বায়ক। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ সম্মেলনের ফাঁকে সকালের নাস্তার সময় তিনি বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক নেতাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। শুক্রবার ব্যাংককে ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এ তথ্য জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের তালিকা ৬ ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের ফিরতে দেখা গেছে। ঈদের ছুটির শেষ পর্যায়ে থাকলেও এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী, যদিও সে সংখ্যা অনেক কম। সরজমিনে দেখা গেছে সিট ফাঁকা রেখেই গন্তব্য ছাড়ছে গাড়ি। অনেকেই ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি, তারাই ঢাকা থাকছেন বেশি। তবে ঈদের ছুটি থাকায় এখনও ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। সদরঘাট থেকে ছেড়ে যাওয়া পুরো ঈদ যাত্রা স্বস্তির হলেও হঠাৎ করে শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছে রেলওয়ে, আর যার ফলে গরমে পরিবার পরিজন ও শিশুদের নিয়ে স্টেশনে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এর মধ্যে আবার টিকিট নেওয়ার জন্য অনলাইনে সার্ভার ডাউন ছিল কয়েক ঘন্টা। ঈদ মৌসুমে হঠাৎ শিডিউল বিপর্যয় খুব বেশি অস্বাভাবিক মনে করছেন না স্টেশন ম্যানেজার। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এখনও পরিবার পরিজনের টানে বাড়ির উদ্দেশ্যে ছুটছেন অনেকেই, আবার কেউ কেউ যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে। ছুটির শেষ দিকে হওয়ায় অনেকেই আসতে শুরু করছেন রাজধানী ঢাকার বিভিন্ন কর্মস্থলে। সবকিছু মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে এখন যাত্রীদের আসা যাওয়ার ভিড়। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। গরমে পরিবার পরিজন সহ বাচ্চাদের নিয়ে অপেক্ষা আর ভোগান্তির অভিযোগ তুলে ধরেন যাত্রীরা। যখন ট্রেনের সময় থাকে তার থেকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা পরও ট্রেন লেট করে যায়। এসে শুনি 12:15 ছাড়বে, 11:45 ছাড়বে।
এই 15 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। রেল স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন নানা পরামর্শ আর অনুরোধ। দুর্নীতিগুলো যদি বন্ধ করে, ট্রেনে যেই যাত্রীগুলো যায় তারা তো ফ্রি যায় না, তারা তো টাকা দিয়েই যাচ্ছে। তো এই টাকাটা কোথায় যাচ্ছে? এগুলো যদি কন্ট্রোল করে, এই অর্থ দিয়েই এই মানুষকে যদি সেবাগুলো দিতে পারে। ঈদের মধ্যে শিডিউল ঠিক থাকায় হঠাৎ এই শিডিউল বিপর্যয়কে খুব বেশি সমস্যা মনে করছেন না কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। ঈদ যাত্রার প্রথম দিন থেকে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত কোনো ট্রেন লেট যায় নাই। আজকে 2-1টা ট্রেন লেট যাচ্ছে। এখন এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে আমরা এই হ্যাজার্ড থেকে কখন বেরিয়ে আসবো, আমি তো কোনো হ্যাজার্ড দেখি নাই। আজকে একটা সমস্যা হয়েছে, হঠাৎ একটা সমস্যাকে যদি আপনারা প্রতিদিনের সমস্যা বলি ফেলেন, সেটা তো আসলে সঠিক না। শিডিউল বিপর্যয়ের মধ্যেই অনলাইন টিকিটের জন্য আরেক ভোগান্তি। সার্ভার ডাউন ছিল বেশ কয়েক ঘন্টা, যা সমাধান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। 8টা থেকে শুরু হওয়ার কথা, যেটা 14 তারিখের টিকিট, সেটা 10টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা ডিলে হয়েছে। এছাড়া আর এই সিস্টেম আপগ্রেডেশনের কারণে, সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিগত 1 যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। শুক্রবার রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত। এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের, ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে এবং আমরা সেই আস্থাটুকুই অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাখতে চাই। একটা জিনিস কি, বৈষম্য করে, অন্যায় করে, অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খুনি শেখ হাসিনা। সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য, ততটুকু যেন এখন থেকে আমরা পাই। সেটা যদি হয়, তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। এবারে মাই টিভি স্পেশাল। এবারে শহীদ পরিবারের ঈদের খবর। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে গিয়ে ঘাতকের বুলেটে শহীদের জনপদে পরিণত হয়েছে গোটা দেশ। মুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে দেশবাসী। কিন্তু যাদের আত্মত্যাগে এমন ফ্যাসিবাদী শাসক বিদায় নিয়ে এমন দিন আসলো, তাদের পরিবারের খোঁজ নিয়েছে কজন? উৎসবের এই সময় তাদের স্বজনদের চোখে কেবলই অশ্রু। তারা চান এসব হত্যাকাণ্ডের দ্রুত এবং সঠিক বিচার। মাহবুব সৈকতের রিপোর্ট। 24 জুলাই আগস্টে ফ্যাসিস্ট ঘাতক চক্রের নির্মম গুলিতে ঝরেছে অজস্র প্রাণ। শহীদের জনপদে পরিণত হয় বাংলাদেশ। রক্ত ধুয়ে আসা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসেছে ঈদ উল ফিতর। হাসি আর আনন্দে ভাসছে গোটা দেশ। শুধু অশ্রু বইছে শহীদ পরিবারে। যে বুকের ধন প্রতি বছর ঈদের বাজার করত মা বাবা, ভাই বোন আর স্বজনের জন্যে, সেই মারুফই আজ নেই। কি করে হবে তাহলে উৎসব? ঈদ আইলে আমার ছেলে কত মার্কেট করে আমার লেগে আনতো, আর বাইকে লেগে আনতো, কিন্তু এই বছর আমার ছেলেও নাই, মার্কেটও নেই। আমার ছেলেটা না আমার কষ্টটা বুঝতো। আজকে আমার ছেলেটা নাই। এই ফ্যাসিবাদী সরকার আমার ছেলেটাকে খুন করে ফেললো। আমার ঈদটা সব শেষ করে দিল। অন্য শহীদের পরিবারের মতো এই পরিবারটিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। কিন্তু উৎসবের এই সময়ে বারবার সে ধরা দেয় শহীদ মারুফের স্মৃতি। কি আমার গড্ডা সব শুনে শুনে লাগে। ছেলে ওরা যে কি কষ্ট, আল্লাহ জানে। আজকে সেই সোনার ছেলেটা ছাড়া ঈদ করবো বাবা, কিভাবে করবো? তবুও নেই আক্ষেপ। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী তো বিদায় নিয়েছে। শহীদ গোপালের নাম ভুলেই যেতে আস্তে আস্তে।
সবাই কইছিল কি যে শহীদ নামের রাস্তা অনেক কইছিল করবে, কিন্তু এখন পর্যন্ত দেখি না। প্রাণ দিয়ে দিচ্ছে, এদের জন্য যদি দেশটা যদি ভালো থাকে, তো সবাই চাই দেশটা যেন ভালো থাকে, ভালোই করুক, এটা আমরা সবাই চাই। 19 জুলাই 2024-এর শুক্রবারের পবিত্র দিন। ঘাতকের নির্বিচার গুলিতে রামপুরার বাড্ডায় শহীদ হন 19 বছরের তরুণ মারুফ। বিচার চলছে ধীর গতিতে। আমার চাওয়া শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার কাছে। আল্লাহ, আমার ছেলের হত্যার তুমি বিচার করো আল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জমে ওঠেনি রাজধানীর ঈদ পরবর্তী নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, ঈদের টানা ছুটি হওয়ায় প্রথম সাপ্তাহিক ঈদের ছুটি ক্রেতাশূন্য। বাজারে নিত্যপণ্যের দামও স্বাভাবিক, তবে চালের বাজার নিয়ে অস্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। এস.এম. আরিফের আরও একটি রিপোর্ট। ঈদে টানা 9 দিনের ছুটি থাকায় রাজধানীর নিত্যপণ্যের বাজার এখনও জমে ওঠেনি। অনেকটাই ক্রেতাশূন্য কারওয়ান বাজার। সব ধরনের সবজির দাম সহনীয় রয়েছে বলে জানান বিক্রেতারা। দ্বিমত না করলেও সামনে বেড়ে যেতে পারে বলে ধারণা ক্রেতাদের। বেগুন এখন 100 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি। এই অহরহ দেখে মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু এরকম তো থাকবে না। মানুষও কম, ঈদভাঙ্গা বাজার, লোক আসতেছে, আমরা সারাদিন বসে থাকি, যে টুকটাক হয় তো সে আশাতে আসি। গ্রামে বেড়াইতে গেছে, ওখানে আছে মানুষ কম, মাল বেশি, তার জন্য দাম এক পর্যায়ে কমে আছে। তবে চালের বাজার নিয়ে অস্বস্তি বিরাজ করছে ক্রেতা বিক্রেতাদের মাঝে, কেননা দীর্ঘ সময় ধরে চালের দাম বেড়েই চলছে। প্রতি বছর দেখে আসছি রমজান আসলে চালের দাম কম, চাউলটা কম বেচা বিক্রি হয় সবসময়, রোজাতে দেখতাম। এই বছর উল্টা দিকে ঈদের আগ পর্যন্ত দেখছি বাড়ার ভিতরে ছিল। চালটা একদম নিয়ন্ত্রণের বাইরে, এক সপ্তাহে নেই, আবার আরেক সপ্তাহে 2 টাকা করে বেশি কেজি। কনজিউমার কোম্পানির হাতে এখন জিম্ম সরকারও 6-7টা কোম্পানির কাছে আপনি মনে করেন এই লাইসেন্স দিয়ে দিছে। এরা যেভাবে সেভাবে মনে করেন চাল আমদানি করে রপ্তানি করিয়া এদের মন মতো একটা বাড়া কমায়। এই একটি পণ্য ছাড়া এবারে রমজান ও ঈদ বাজার নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। প্রত্যেক রমজানে যেমন দ্রব্যমূল্য হঠাৎ বাড়ে, 2-1টা আইটেম ছাড়া এগুলো কিছু ছাড়া মোটামুটি সবই। ওই সরকার থাকাকালীন রোজা আসলে সব কিছু মাল সিন্ডিকেট করে রাখতো, সব কিছু দাম দর বেশি হতো। সেই তুলনায় এবার সারা বছরই তো আমরা বাজার বুঝার করছি, সব কিছু দাম স্বাভাবিক আছে। বাজার সহনীয় রাখার ধারা ভবিষ্যতেও ধরে রাখবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোর নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা শুরু করেছে ভারত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই সরু ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে এর চারপাশে রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীন। ভারতের উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হাসিমারা বিমান ঘাঁটিতে রাফালে যুদ্ধ বিমান ও মিগ মোতায়েন, ব্রহ্মস সুপারসনিক মিসাইল রেজিমেন্ট মোতায়েন, দূরপাল্লার S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম স্থাপন, মধ্যম পাল্লার সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র স্থাপন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা, সেই সঙ্গে নিয়মিত ট্যাঙ্ক ও লাইভ ফায়ার সামরিক পহরা পরিচালনা। এদিকে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশ ও ভারতের 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়। বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।